হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি তোমাদের জন্য এই ভিডিওতে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024-এর জন্য সপ্তম শ্রেণীর ভূগোলের এক সেট প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করছি। এই প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরছি। যে প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে রায় আর মার্টিনের কোশ্চেন পেপার বা প্রশ্ন বিচিত্রার মডেল সেট 1 বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ এইচএস এই স্কুলে যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি সম্পূর্ণ আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো আর ভিডিওটি একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, তোমার শহর কলকাতা মালভূমি, লাভা সমভূমি, লোয়েস সমভূমি, পলি সমভূমির অন্তর্গত। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে পলি সমভূমির অন্তর্গত। 1.2 দাগে যোগ জলপ্রপাত সৃষ্টি হয়েছে আন্নামালাই পর্বতে, নীলগিরি পর্বতে, পশ্চিমঘাট পর্বতে, পূর্বঘাট পর্বতে। সঠিক উত্তরটি হলো অপশান সিতে পশ্চিমঘাট পর্বতে। পরের প্রশ্ন 1.3 দাগে সমুদ্রের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হয় গ্রানাইট, বেলে পাথর, ডোলেরাইট, ব্যাসল্ট শিলা। সঠিক উত্তরটি হল অপশান বিতে বেলে পাথর। 1.4 দাগে পৃথিবীর বৃহত্তম মালভূমি হল পামির মালভূমি, লাদাখ মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি, তিব্বত মালভূমি। সঠিক উত্তরটি হল অপশান ডিতে তিব্বত মালভূমি। 1.5 দাগে আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকায় সৃষ্ট নদীর নাম হল অপশান নিতে নীল নদ, কঙ্গো নদী, নাইজার নদী, জাম্বিজি নদী। সঠিক উত্তরটি হল অপশান বিতে কঙ্গো নদী। পরের প্রশ্ন 1.6 থেকে নীল নদীর বদ্বীপাংশে যে জলবায়ু দেখা যায় তা হল নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, মরু জলবায়ু। সঠিক উত্তরটি হল অপশান সিতে ভূমধ্যসাগরীয় জলবায়ু। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। 2.1 দাগে ড্যাশ জলবায়ু অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়, উত্তর উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে। 2.2 দাগে আফ্রিকার ড্যাশ নদীকে তেলের নদী বলা হয়, উত্তর নাইজার নদীকে। 2.3 দাগে আইসল্যান্ডে ড্যাশ সমভূমি দেখা যায়, উত্তর লাভা সমভূমি দেখা যায়। 3 দাগে 2 কথায় উত্তর দেয় যে কোনো 3টি। 3.1 দাগে সাহারা মরুভূমিতে দিনের বেলায় মাঝে মাঝে প্রবল বাড়ির ঝড়কে কী বলে, উত্তর সাইমুন। 3.2 দাগে অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উত্তর মাউন্ট তৌবকল। 3.3 দাগে ভারতে অবস্থিত স্তূপ পর্বতের নাম কি, উত্তর সাতপুরা। 3.4 দাগে মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থায় কী বলে, উত্তর রেগরিত। 4 দাগে টিকা লেখো যে কোনো দুটি। 4.1 দাগে জলবিভাজিকা, উত্তর দুটি নদীর মধ্যে অবস্থানরত পাহাড় পর্বত, মালভূমি, উচ্চভূমি ইত্যাদি একটি নদী অববাহিকাকে অপর একটি নদী অববাহিকা থেকে পৃথকভাবে বিভাজন করে, এদের জলবিভাজিকা বলে। উদাহরণ বৃন্দ, সাতপুরা, মহাদেব, মহাকাল পর্বত উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে জলবিভাজিকা রূপে কাজ করে। 4.2 দাগে হামাদাগ, উত্তর বায়ু প্রবাহের ফলে বালি উড়ে গিয়ে সাহারায় যে শিলাময় ভূমি তৈরি হয়েছে তাকে হামাদা বলে। এই হামাদা অঞ্চলে বালির অস্তিত্ব চোখে পড়ে না, এখানে সর্বত্রই শুধু শক্ত পাথর। সাহারা মরুভূমির পশ্চিম দিকে 10% কম অঞ্চল জুড়ে হামাদা বিস্তৃত। 4.3 দাগে আগ্নেয় শিলা, উত্তর ইগনিয়াস শব্দটি লাতিন শব্দ ইগনিস থেকে এসেছে, যার অর্থ অগ্নি। পৃথিবী সৃষ্টির প্রাথমিক পর্যায়ে উত্তপ্ত তরল পদার্থ ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে কিংবা পৃথিবীর আভ্যন্তরীণ তরল পদার্থ ম্যাগমা অগ্নুৎপাতের সময় বাইরে বেরিয়ে এসে শীতল হয়ে ও জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বলে। উদাহরণ ব্যাসল্ট, গ্রানাইট ইত্যাদি। গ্রস্ত উপত্যকা, দূরের সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে অবনত ভূমির সৃষ্টি করে তাকে গ্রস্ত উপত্যকা বলে। উদাহরণ সাতপুরা হরস্তূপ পর্বত আর দুপাশে নর্মদা ও তাপ্তি নদী। উপত্যকা দুটি হল গ্রস্ত উপত্যকা। 5 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5.1 দাগে চিত্র সহ অশ্বক্ষাকৃতির হ্রদ কাকে বলে, উত্তর নদীর নিম্ন প্রবাহে সমভূমি অঞ্চলের উপর দিয়ে আঁকাবাঁকা বা সর্পিল গতিতে প্রবাহিত হয়। এই নদী বাঁকের মধ্য দিয়ে প্রবাহিত জলধারা 2 তীরে বাধাপ্রাপ্ত হয়। নদীর অবতল তীরে জলস্রোত ক্ষয় করে অর্থাৎ শীতল তীরে সঞ্চয় হয়। এভাবে নদীবাঁক ক্রমশ বাড়ে ও স্থানে স্থানে বাঁকের মধ্যবর্তী স্থানে সংকীর্ণ হয়ে অবশেষে সামান্য ব্যবধান লুপ্ত হয়।
নদীর জল তখন অত্যধিক ভাঙযুক্ত স্থানের পরিবর্তে নতুনভাবে অগ্রসর হয় এবং বিভিন্ন পুরাতন বাঁকের অগ্রসর পলি কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে জল অবরুদ্ধ হয়ে হ্রদ বা বিল গঠন করে। এই হ্রদগুলি ঘোড়ার খড়ির মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে। তোমরা এই ছবিটা আঁকতে পারো, আর বই স্ক্রিনশট নিয়ে ছবি আছে সেটাও আঁকতে পারো। উদাহরণ: পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলে অনেক অশ্বক্ষুরাকৃতির সব হ্রদ দেখা যায়। অথবা গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখ। উত্তর: উৎপত্তি: গিরিখাত নদীর উচ্চ গতিতে বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয়। ক্যানিয়ন বৃষ্টিহীন শুষ্ক মরুপ্রায় অঞ্চলে সৃষ্টি হয়। আকৃতি: গিরিখাত ভি আকৃতির খুব সংকীর্ণ ও গভীর, ক্যানিয়ন আই আকৃতির অত্যন্ত গভীর ও খুব সংকীর্ণ হয়। ক্ষয়কাজ নদীতে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। ক্যানিয়ন বৃষ্টিপাতের অভাবে নিম্নক্ষয় বেশি হয়, পার্শ্বক্ষয় প্রায় হয় না বলে চলে। তারপরে ভূমির ঢাল: পার্শ্বদেশের ঢাল কম খাড়া হয়, পার্শ্বদেশের ঢাল খুব খাড়া হয়। নদীখাত অপেক্ষা কম সংকীর্ণ হয়, নদীখাত সুগভীর খুবই সংকীর্ণ হয়। 5 থেকে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলো কী কী? উত্তর: বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে একাধিক উদ্দেশ্য সাধিত হয়, যেমন জলসেচ, জলাধার থেকে খাল খনন করে সারা বছর কৃষিক্ষেত্রে জলসেচ করা হয়। জলবিদ্যুৎ উৎপাদন, জলাধার থেকে কৃত্রিম জলপ্রপাতের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। বন্যা নিয়ন্ত্রণ, বর্ষার অতিরিক্ত জলাধার সঞ্চয় করে রাখার ফলে পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। পরিবহন ব্যবস্থা, নদী ও খালে সারা বছর জল থাকায় জলপথ পরিবহন এবং বাঁধগুলি সেতুর মতো কাজ করে বলে জলপথ পরিবহন ব্যবস্থার সুবিধা পাওয়া যায়। স্পেলিং মিস্টেক হচ্ছে জেল নয়, জল হবে। অথবা আফ্রিকা মহাদেশে ভূমধ্যসাগরের উদ্ভিদ ও নাতিশীতোষ্ণ তৃণভূমি সম্বন্ধে আলোচনা করো। উত্তর: ভূমধ্যসাগরের উদ্ভিদ অবস্থান আফ্রিকার উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরের জলবায়ুর অন্তর্গত মিশর, লিবিয়া, টিউনিসিয়া, আলজেরিয়া, মারাক্কা প্রভৃতি দেশে এই অরণ্য অবস্থান করছে। বৈশিষ্ট্য: আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে অবস্থিত ভূমধ্যসাগরের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল আর্দ্র শীতকাল ও শুষ্ক গ্রীষ্মকাল। এই ঋতুচক্রের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য উদ্ভিদের শিকড়গুলি খুব লম্বা হয়। কাণ্ড কর্কর জাতীয় পদার্থ দ্বারা ঢাকা থাকে, পাতায় মোমেন্ট প্রলেপ থাকে। উদ্ভিদ: কর্ক, ওক, বীজ, উইলো, আখরোট, ডুমুর, জারা, জলপাই ও বিভিন্ন টক জাতীয় ফলের গাছ এখানে জন্মায়। নাতিশীতোষ্ণ তৃণভূমি অবস্থান দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমি ও ড্রাকেন্সবার্গ পর্বতের মধ্যবর্তী উচ্চভূমিতে মোটামুটি 35 থেকে 55 ডিগ্রি অক্ষাংশ মধ্যবর্তী অঞ্চলে নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ভেল তৃণভূমি বিরাজ করছে। বৈশিষ্ট্য: এখানকার ঘাসগুলি ছোট, খসখসে ও নরম প্রকৃতির হয়। তৃণভূমিটি মেষ চারণ ক্ষেত্ররূপে ব্যবহৃত হয়। উদ্ভিদ: সমভূমি এলাকায় এম্পার্টো ও আলফালফা ঘাস এবং উঁচু পাহাড়ের ঢালে পপলার, উইলো ইত্যাদি গাছ এখানে জন্মায়। 6 থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 থেকে মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। উত্তর: মানব জীবনের উপর পর্বত বেশ কিছু অনুকূল ও প্রতিকূল প্রভাব বিস্তার করে থাকে। যেমন অনুকূল প্রভাব: মানব জীবনে পার্বত্য অঞ্চলে অনুকূল প্রভাবগুলি হল নদীর উৎপত্তি, উচ্চ পার্বত্য অঞ্চলের বরফাবৃত অংশ বা হিমবাহ থেকে বহু নদ নদীর উৎপত্তি হয়। এইসব নদী নিত্যবহ হয়। এই সকল নদীর জল পানীয় হিসেবে এবং মিষ্টি জলের জন্য সেচের কাজেও ব্যবহৃত হয়। 2 থেকে জলবিদ্যুৎ উৎপাদন: বন্ধুর পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত খরস্রোতা নদীর জলের বেগকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। জলবায়ু নিয়ন্ত্রণ: উচ্চ পার্বত্য অঞ্চলে জলবাষ্পপূর্ণ বায়ু পর্বতের ঢালে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়, তেমনি হিমশীতল বাতাসকে প্রতিহত করে ও ওই অঞ্চলের মানুষকে তুষার শুভ্র পরিবেশ থেকে রক্ষা করে। ফল উৎপাদন: পার্বত্য অঞ্চলে অনুকূল পরিবেশ অনুসারে চা, কফি, কোকো প্রভৃতি কৃষিজ ফসল এবং আপেল, আঙ্গুর, নাশপাতি, কমলালেবু প্রভৃতি ফল জন্মায়। পর্যটন শিল্প: পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম জলবায়ু পর্যটন কেন্দ্র গড়ে তুলতে সহায়তা করে, উদাহরণ দার্জিলিং, সিমলা প্রভৃতি। বহিঃশত্রুর হাত থেকে রক্ষা: সুদীর্ঘ দুর্গম পর্বতমালা প্রাচীরের মতো অবস্থান করায় দেশ বহিঃশত্রু আক্রমণের আশঙ্কা থেকে রক্ষা পায়, যেমন হিমালয় প্রাচীরের মতো অবস্থান করে বলে ভারতবর্ষ বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা পায়। প্রতিকূল প্রভাবগুলি দেখো। মানব জীবনের উপর পর্বতের প্রতিকূল প্রভাবগুলি হলো: প্রথমেই রয়েছে অনুন্নত কৃষিকাজ। পর্বতের বন্ধু ভূপ্রকৃতি, হিমশীতল জলবায়ু, অনুন্নত মৃত্তিকা, কৃষিজমির অভাব এইসব কারণের জন্য পার্বত্য অঞ্চল কৃষিকাজে অনুন্নত।
2 নম্বর পয়েন্টে অনুন্নত পরিবহন, পার্বত্য অঞ্চলে বন্ধুর ভূপ্রকৃতি, খরস্রোতা নদী প্রভাব প্রভৃতির কারণের জন্য সড়ক পথ ও রেলপথ নির্মাণ করা খুবই অসুবিধা হয়। এছাড়া পার্বত্য অঞ্চল খুবই ধসপ্রবণ, তাই সড়ক পথ নির্মাণ করা অসুবিধাজনক। শিল্প অনুন্নতি, শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের অভাব, অনুন্নত পরিবহন ব্যবস্থা, প্রতিকূল জলবায়ু, শিল্পজাত দ্রব্যের চাহিদার অভাব, এই সকল কারণের জন্য পার্বত্য অঞ্চলে শিল্প গড়ে ওঠেনি। থেকে চিত্রসহ নীলনদ অববাহিকাকে যে কয়টি অংশে ভাগ করা হয় তা লেখো এবং প্রতিটি ভাগ সম্পর্কে আলোচনা করো। উত্তর: নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য 6,650 কিমি। ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুযায়ী নীলনদ অববাহিকাকে 5টি ভাগে ভাগ করা যায়। নদীর উৎস অঞ্চল বা উৎপত্তিস্থলে উঁচু মালভূমি ও হ্রদ অঞ্চল, অববাহিকার উচ্চ অংশ বা অববাহিকার উঁচু জলভূমি, মধ্য অববাহিকা বা অববাহিকার উঁচু নিচু তৃণভূমি, অববাহিকার নিম্ন অংশ বা মোহনার কাছে সমভূমি এবং বদ্বীপ অঞ্চল। এই ছবিটা অঙ্কন করে বা অন্য কোনো বই থেকে তোমরা ছবি থেকেও আঁকতে পারো। ওকে। নদীর উৎস অঞ্চল বা উৎপত্তিস্থলে উঁচু মালভূমি বা হ্রদ অঞ্চল, তানজানিয়া বুরুন্ডি পার্বত্য অঞ্চল থেকে ভিক্টোরিয়া হ্রদ পর্যন্ত এই উঁচু মালভূমিটি রয়েছে। এই অংশে নীলনদ গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই অংশের ভূপ্রকৃতি বন্ধুর ও পর্বতময়, এটি নীল নদের উচ্চ প্রবাহ। অববাহিকার উচ্চ অংশ বা অববাহিকার উঁচু জলাভূমি, ভিক্টোরিয়ার হ্রদ থেকে সুদানের মালাকল পর্যন্ত এই অংশ। এখানকার গড় উচ্চতা 350 থেকে 500 মিটার। এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের জন্য বহু জলাভূমির সৃষ্টি হয়েছে। নদীপথে ও জলাভূমিতে নানা ধরনের ঘাস, লতা, কচুরিপানা ইত্যাদি জন্মায়। এই ধরনের জলময় ভূমিকে সাট বলে। এর ফলে নদীর গতি মন্থর হয়। মধ্য অববাহিকা বা অববাহিকার উঁচু নিচু তৃণভূমি, মালাকল থেকে খার্তুম পর্যন্ত এই অঞ্চলটির ভূপ্রকৃতি সামান্য ঢেউ খেলানো উঁচু নিচু। এখানকার বিস্তীর্ণ তৃণভূমিকে সাভানা বলে। এই অঞ্চলকে জেরিরা সমভূমিও বলে। 4 নম্বরে রয়েছে সমভূমি অঞ্চল। খার্তুম থেকে কায়রো পর্যন্ত অংশে নীলনদ অববাহিকা নীলনদ মরুভূমির মধ্যে প্রবাহিত। এই অঞ্চলটিতে নীলনদ ধাপে ধাপে উত্তর দিকে নেমে গেছে, ফলে নদী অনেকগুলি খরস্রোতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। খার্তুম থেকে আসওয়ান পর্যন্ত অংশে মাঝে মাঝে কঠিন শিলাস্তর, ক্যাটারাক্ট বা জলপ্রপাত সৃষ্টির মাধ্যমে কথিত উপত্যকার সৃষ্টি করেছে। আসওয়ান থেকে কায়রো পর্যন্ত অংশে পলি সঞ্চয়ের মাধ্যমে সৃষ্টি হয়েছে নিম্ন অববাহিকা। বদ্বীপ অঞ্চল, কায়রো থেকে ভূমধ্যসাগর পর্যন্ত এই অংশটি বিস্তৃত। এই অংশে নীলনদ প্রচুর পলি সঞ্চয় করে এক বিশাল বদ্বীপ সৃষ্টি করে ভূমধ্যসাগরে পড়েছে। পলি সঞ্চয়ের ফলে এখানে উর্বর কৃষি জমির সৃষ্টি হয়েছে। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।